সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ব্যাকরণ ক্লাসে স্বাগতম। আমরা আজ শব্দ পদ আলোচনা করব এবং শেষে নৈবেত্তিক দ্বিতীয় পরিচ্ছেদ থেকে ধ্বনীয় বর্ণ, এখান থেকে আমরা নৈবেত্তিক আলোচনা করব। শব্দ পদ। আজকের পাঠ শেষে আমরা বচন কি তা বলতে পারবো, বচন কত প্রকার কি তা বলতে পারবো, এক বচন প্রকাশের কিছু উপায় বলতে পারবো এবং শেষে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা ধ্বনি এবং বর্ণ এই অধ্যায় থেকে আমরা অবজেক্টিভ আলোচনা করব। বচন বলতে আমরা কি বুঝি? বচন হচ্ছে সংখ্যার ধারণা। বচন হচ্ছে সংখ্যার ধারণা, অর্থাৎ এগুলি পরিমাণ কয়টা, একটি দুটি বা বহু, এগুলি বোঝানোর জন্য আমরা বচন ব্যবহার করে থাকি। ব্যাকরণে বচন অর্থ সংখ্যার ধারণা। যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছুর সংখ্যার ধারণা প্রকাশ করা হয় তাকে বচন বলে। যে শব্দ দিয়ে ব্যাকরণের কোনো কিছুর সংখ্যার ধারণা প্রকাশ করা হয় তাকে বচন বলে। বচনের প্রকারভেদ। বাংলা ব্যাকরণে বচন হচ্ছে দুই প্রকার। এখানে বাংলা ভাষায় বচন দুই প্রকার বলার কারণ আছে, কারণ অন্যান্য ভাষায় বচন তিন প্রকারও হয়ে থাকে। যেমন আরবি যে গ্রামারটা আছে সেখানে বচন তিন প্রকার, এক বচন, দ্বিবচন এবং বহু বচন। এই জন্য বলা হয় যে বাংলা ভাষায় বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। একের অধিক হলেই আমরা সেটাকে বহু বচন ধরি, কিন্তু কোনো কোনো গ্রামারে দ্বিবচনের ব্যাপারটা রয়েছে, যেমন এক, দুই এবং দুইয়ের অধিক হলে তখন বহু বচন। এক বচন, দ্বিবচন এবং বহুবচন। কিন্তু বাংলা ভাষায় বচন হচ্ছে দুই প্রকার, এক বচন এবং একের অধিক হলে সেটাকে আমরা বহু বচন মধ্যে ফেলবো, বহু বচন। তো বাংলা ভাষায় বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। এখন এক বচন বলতে আমরা কি বুঝি? যে শব্দ দিয়ে কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তির একটি মাত্র সংখ্যার ধারণা হয় তাকে এক বচন বলে। অর্থাৎ যে শব্দ দ্বারা আমরা কোনো কিছু একটিকে বুঝি, একাধিককে নয়, একের বেশি নয়, শুধুমাত্র একটিকে বুঝি, সেই সংখ্যাটাই হচ্ছে এক বচন। অর্থাৎ যে শব্দ দিয়ে আমরা কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয় বা একটিমাত্র সংখ্যাকে বুঝে থাকি তাকে এক বচন বলে। এখন এক বচন প্রকাশের কিছু উপায় আছে। আমরা এক বচন প্রকাশ কিভাবে করে থাকি আমরা নিয়ম দেখব। শব্দের মূল রূপের সাথে কিছু যোগ না করেও আমরা এক বচন প্রকাশ করতে পারি। শব্দের মূল রূপের সাথে কোনো কিছু যোগ না করে আমরা এক বচন প্রকাশ করতে পারি। কিভাবে সেটা দেখো, উদাহরণ দিচ্ছি। আজ স্কুল ছুটি। আজ স্কুল ছুটি, এখানে স্কুল এক বচনে রয়েছে। রীতা গান গায়, এখানে রীতা এক বচনে রয়েছে। বাস ঢাকা ছেড়েছে, এখানে এক বচনে রয়েছে। অর্থাৎ মূল শব্দই রয়ে গেছে কিন্তু এক বচন প্রকাশ পেয়েছে। অর্থাৎ কোনো শব্দের সাথে কোনো কিছু যোগ না করে আমরা এক বচন করতে পারি। শব্দের সাথে কোনো কিছু যোগ না করে আমরা এক বচন হিসাবে ব্যবহার করতে পারি। এরপরে কিছু নিয়ম আছে দেখো। এক বচনের শব্দের শেষে টি, টা, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক যোগ করে আমরা কি করি? এক বচন করে থাকি। শব্দের শেষে আমরা টি, টা, খানা, খানি, গাছা, গাছি এইগুলি দিয়ে আমরা একটিকে বুঝিয়ে থাকি, কোনো কিছুর একটা জিনিসকে বুঝিয়ে থাকি। অর্থাৎ এক বচন প্রকাশ করার একটা উপায় হচ্ছে টি, টা, খানা, খানি, গাছা, গাছি দিয়ে আমরা এক বচন বুঝিয়ে থাকি। যেমন দেখো, মেয়েটি বেশ চালাক। এই যে মেয়েটি, এখানে টি যুক্ত হয়েছে, অর্থাৎ মেয়েটি বেশ চালাক, এখানে শুধুমাত্র একটি মেয়েকে বোঝানো হয়েছে। তোমার কলমটা দাও, যে টি, টা, খানা, খানি, এই যে টি, টা, এটা হচ্ছে। এরপরে যদি আমরা বলি বইখানা আমি পড়েছি, বইখানা, বইখানা আমি পড়েছি, তো এখানে খানা ব্যবহার করে আমরা একটা বইকে বুঝিয়ে থাকি। এরকম কাছাকাছি, খানা, খানি, টি, টা এইগুলি দ্বারা আমরা এক বচনকে বুঝিয়ে থাকি। এগুলি দ্বারা আমরা এক বচনকে বুঝিয়ে থাকি। হ্যাঁ, ইয়াসিন আরাফাত, ঠিক আছে, আমি বন্ধ করে দিয়েছি, তোমার ওখান থেকে শব্দ আসে। মেয়েটি বেশ চালাক,
তোমার কলমটা দাও, বইখানা আমি পড়েছি। তো দেখো এখানে টিটা খানাখানির ব্যবহারগুলি আসছে এবং এগুলি দ্বারা আমরা কি এক বচন প্রকাশ করে থাকি। এরপর আসো, শব্দের আগে আমরা এই সংখ্যাগুলি যদি যুক্ত এক, একটি, একটা, একখানে, একজন, এই সংখ্যাবাচক শব্দ যদি আমরা বসাই, এগুলি দ্বারাও আমরা কি করি, এক বচন বুঝিয়ে থাকি, এক বচন প্রকাশ করি। শব্দের আগে এগুলি ব্যবহার হয়, এক, একটি, একটা, একখানা, একজন, এগুলি দ্বারা আমরা এক বচনকে বুঝিয়ে থাকি। এক দেশে ছিল এক রাজা। এক দেশে ছিল এক রাজা। এখানে এক, এই যে এক ব্যবহার হয়েছে, এক দেশে ছিল এক, এখানেও এক ব্যবহার, এক রাজা। তার মানে সংখ্যাবাচক কিছু শব্দ আমরা যোগ করে আমরা কি করি, এক বচন প্রকাশ করি। তোমার সাথে একটা কথা ছিল। তোমার সাথে একটা কথা ছিল। তো এখানে একটা দ্বারা কি করেছি, হ্যাঁ, ইয়াসিন আরাফাত আনমিউট করো। স্যার আপনার কথা স্যার শুনতে পারতেছি না স্যার আমি। হ্যাঁ, তোমার ইসের সমস্যা আছে, দেখো ঠিক করো। আচ্ছা, এক দেশে ছিল এক রাজা। তোমার সাথে একটা কথা ছিল, এখন শোনা যায়, একজন লোক এসেছিল তোমার কাছে। এখানে একজন, এক, একটা, এগুলি দ্বারা আমরা এক বচনকে বোঝাচ্ছি। আচ্ছা, আমরা এক বচন স্যার আমি কিছু শুনতেছি না। তোমার হেডফোনে সমস্যা, অন্য সবাই শুনছে। অন্য সবাই শুনছে, তোমার হেডফোনের সমস্যা, হেডফোন কানেকশন ঠিক করো। আমি স্যার লিভ নিয়ে আবার ঢুকি। এক দেশে ছিল এক রাজা, তাহলে এখানে এক, একটা, একজন, এগুলি দ্বারা আমরা এক বচন প্রকাশ করে থাকি। এরপর বহু বচনের নিয়মটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আজকে আমরা অবজেক্টিভে চলে যাব। অবজেক্টিভ, যেহেতু অবজেক্টিভের থাকবে, তোমাদের পরীক্ষা আছে অবজেক্টিভে, এবং ব্যাকরণ থেকে অবজেক্টিভ নেওয়া হবে পরীক্ষার জন্য। অবজেক্টিভ পড়ব, সাথে সাথে আমরা ব্যাকরণের নিয়মগুলো পড়তে থাকবো। এখানে দেখো, কিসের সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়? কিসের সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়? বাকযন্ত্রের সাহায্যে। আমরা যখন ভাষা এবং ধ্বনি বর্ণ পড়েছি তখন এই বিষয়গুলি চলে আসছে, অনেকগুলি দেখবো আমাদের জানা আছে যখন ব্যাকরণ আলোচনা করছি। ধ্বনি সৃষ্টির কারখানা কোনটি? বাকযন্ত্র। ধ্বনি সৃষ্টি কারখানা বলা হয় কাকে? বাকযন্ত্রকে। অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সৃষ্টি করা, এই জন্য একটা কারখানা বলা হয়। বাক প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে কি বলে? বাক প্রত্যঙ্গগুলো একত্রে বাকযন্ত্র বলে। অর্থাৎ আমরা ধ্বনি উচ্চারণে যেসব অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন হয় সেগুলিকে একত্রে আমরা বাকযন্ত্র বলি। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয়, ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় কি? শব্দ। ধ্বনি মিলেই শব্দ হয়, এই জন্য ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় কি? শব্দ। ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে? ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। দেখো, এই বাকযন্ত্র নিয়ে অনেকগুলি প্রশ্ন হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। তো আমরা যদি মূল বিষয়টা জানি তাহলে সবগুলি প্রশ্নের উত্তরই আমরা করতে পারবো, বুঝতে পারবো। শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান পাওয়া যায় তাকে কি বলে? শব্দকে বিশ্লেষণ করলে আমরা ধ্বনি পাই, কারণ ধ্বনি মিলে শব্দ হয়। তাহলে শব্দকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? ধ্বনি পাবো। বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার? ধ্বনি দুই প্রকার, কারণ স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি হচ্ছে দুই প্রকার, বাংলা ভাষার ধ্বনি দুই প্রকার। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে কি বলে? স্বরধ্বনি। আমরা স্বরধ্বনি যখন পড়েছি তখন বলেছি যেটা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয়, তাহলে স্বরধ্বনি। ইয়াসিন শুনতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা, তোমার কানেকশনের সমস্যা ছিল। জি স্যার, এই জন্য লিভ নিয়ে আবার ঢুকছি। জি জি। বাংলা ভাষার ধ্বনি কয় প্রকার? দুই প্রকার। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি। গঠন বিচারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। গঠন বিচারে কয় ভাগে? দুই ভাগে। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?
বাংলাদেশ ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি? বাংলা স্বরবর্ণের লিখিত রূপ হচ্ছে 2টি। একটা হচ্ছে পূর্ণরূপ আর একটা হচ্ছে যে কার সংক্ষিপ্ত রূপ, এটাকে বলা হয়েছে লিখিত রূপ কয়টি? 2টি। একটা হচ্ছে আমরা পূর্ণরূপে লিখি আর একটা হচ্ছে কার চিহ্ন দ্বারা লিখি, এটা বোঝানো হচ্ছে। লিখিত রূপ কয়টি? 2টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। কার চিহ্ন কয়টি? অথবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? সংক্ষিপ্ত রূপ কয়টি? 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? 39টি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি। ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টি? এখানে ব্যঞ্জন বর্ণের লিখিত রূপও 2টি, কারণ একটা হচ্ছে পূর্ণরূপ আর একটা হচ্ছে ফলা। আমরা ফলা যুক্ত বর্ণে ফলা হিসাবে ব্যবহার করি, আর স্বরবর্ণে আমরা কার হিসাবে ব্যবহার করি। তা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা ফলা বলি। তাহলে লিখিত রূপ 2টি। স্বরবর্ণের লিখিত রূপ 2টি, ব্যঞ্জন বর্ণেরও লিখিত রূপ 2টি। এখানে বলে দেখো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি কোনটি এখানে? ও, অর্থাৎ গ, ও। আর এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি, অর্থাৎ 2টা স্বরধ্বনি যুক্ত হয়ে তৈরি হয়েছে। আচ্ছা, নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? এখানে ই, যেটা রস ই, এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কোনটি? এখানে আছে উ। আমরা যদি মৌলিক স্বরধ্বনি একবারে স্বরবর্ণ থেকে শিখে ফেলি, তাহলে এখানে যেভাবেই দেখ না কেন আমরা উত্তর করতে পারবো। কোন বর্ণগুলিতে অর্ধমাত্রা ব্যবহৃত হয়? এখানে অর্ধমাত্রা আছে কোনগুলিতে? দেখো, এটা পূর্ণমাত্রা, এটাই পূর্ণমাত্রা, এখানে পূর্ণমাত্রা, এখানে অর্ধমাত্রা। তাহলে যে গ, তালব্য স, রি আর মূর্ধন্য, এটা খ, অর্থাৎ খয়ে এখানে সবগুলি অর্ধমাত্রা। খ উত্তর হবে। তারপরে দেখো, রসি, অ, উ আর এ কোন ধরনের স্বরধ্বনি? এগুলি কোন ধরনের স্বরধ্বনি? এগুলি এগুলি দেখো, ই, অ, উ, এ কোন ধরনের স্বরধ্বনি? এটা রস না দীর্ঘ, না মৌলিক স্বরধ্বনি না যৌগিক স্বরধ্বনি? ই, অ, উ, এ, আসলে এটা মৌলিক স্বরধ্বনি। এখানে উত্তরে খ লিখেছে, এটা কিন্তু হবে মৌলিক স্বরধ্বনি, কারণ আমরা মৌলিক স্বরধ্বনি যে কয়টা আছে তার মধ্যে ই, অ, উ এবং এ আছে। এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এটার উত্তর হবে ঘ। এটার উত্তর হবে কি? ঘ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে, তার মানে পূর্ণমাত্রা কয়টা আছে? 32টি। পূর্ণমাত্রা বর্ণমালা আছে 32টি, অর্ধমাত্রা আছে 8টি এবং মাত্রাহীন আছে 10টি। মাত্রাহীন আছে কয়টি? 10টি। শব্দের স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে কি বলে? শব্দে স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে কি বলে? অর্থাৎ পূর্ণরূপ। স্বরবর্ণ যখন পুরোপুরি লেখা হয়, যেমন ইকার, আকার, এটা যদি মানে স্বর আ লেখা হয়, ওটা হলো পূর্ণ। আর যদি যখন ফলা কার আকারে লেখা হয়, কার আকারে লেখা হয়, তখন সেটা সংক্ষিপ্ত রূপ। এখানে বলছে স্বরবর্ণের স্বাধীন ব্যবহার যখন পূর্ণ রূপ হয়, সেটাকে পূর্ণরূপ বলে, স্বাধীনভাবে ব্যবহার হয়, কার আকারে নয়। তাহলে শব্দে স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে পূর্ণরূপ বলে। অ, ই, উ, রি কোন ধরনের স্বরধ্বনি? এগুলি হচ্ছে রস স্বর। একটা আছে দীর্ঘ স্বর, একটা আছে রস স্বর। এটা হচ্ছে রস স্বর। এগুলি স্বর দীর্ঘ হবে না, এগুলির মধ্যে কোনো টান হবে না। ই, এগুলি টান হবে না। উ, আর দীর্ঘ উ যখন থাকে তখন টান না, এই জন্য এগুলি রস ধ্বনি। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন? স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন? স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়। স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহার হয়, তখন কি হয়? পূর্ণরূপ লেখা হয়। তখন পূর্ণরূপ লেখা হয়।
কোন উদাহরণটি শব্দের মধ্যে স্বরবর্ণের পূর্ণরূপ হয়েছে? শব্দের মধ্যে পূর্ণরূপ আছে কোনটায়? এই যে উকার, পাউরুটি, এখানে এই রস উকার, এটা কি হয়েছে? পূর্ণরূপ এসেছে। আর অন্যান্য ক্ষেত্রে এটা শব্দের শেষে হয়েছে, বই, এটাও পূর্ণরূপ কিন্তু শেষে। এখানে বলছে মধ্যে কোনটি? এটা পাউরুটি, এটা শব্দের মধ্যে পূর্ণরূপ ব্যবহার হয়েছে। এরপর আসো, নিচের কোনটিতে শব্দের মাঝে স্বরবর্ণের পূর্ণরূপ হয়েছে? এখানে আছে দেখো, এই বাউল, এখানে শব্দের মধ্যখানে কি হয়েছে? পূর্ণরূপ ব্যবহার হয়েছে। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? এই যে অ এর সংক্ষিপ্ত রূপ আছে? নাই। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ? সবগুলির সংক্ষিপ্ত একটা রূপ আছে। এই যে আ এর আকার আছে, রসি রসিকার আছে, দীর্ঘ এর দীর্ঘই আছে, দীর্ঘিকার আছে, আর এখানে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই। তাহলে কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অ। আ এর উচ্চারণ স্থান কোনটি? অ, কণ্ঠ থেকে আসে এটা উচ্চারণ, তাহলে এটা ক। উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। উচ্চারণ স্থান অনুযায়ী এই যে রস ই এবং দীর্ঘ ই কোন ধরনের বর্ণ? উচ্চারণের স্থান অনুযায়ী, অর্থাৎ এটা কোন জায়গা থেকে উচ্চারণ আসে। ই, এটা তালব্য বর্ণ, দুটি তালব্য বর্ণ। গ, এ ধ্বনির সঠিক উচ্চারণ স্থান কোনটি? এ। এ ধ্বনির এ, এটা কণ্ঠ ও তালু, কণ্ঠ থেকে বের হয়, তালুতে কিছুটা বাধাপ্রাপ্ত হয়, যেন কণ্ঠ ও তালু। এ। ও ঔ বর্ণ দুটির উচ্চারণের স্থান কোনটি? কণ্ঠ ও ওষ্ঠ। ও ঔ, অর্থাৎ ও ঔ উচ্চারণ করতে কণ্ঠ থেকে আসার পরে আমরা কি করি? ওষ্ঠ, মানে যে ঠোঁট দ্বারা, উভয় ঠোঁট দ্বারা এটাকে একটু চাপ দিতে হয় উচ্চারণের জন্য। ও ঔ, এই জন্য কণ্ঠ এবং ওষ্ঠ, ও এবং ঔ বর্ণ দুটির উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ ও ওষ্ঠ বর্ণ। যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? এখানে যৌগিক স্বরধ্বনি কোনটি? ও। কিভাবে যৌগিক স্বরধ্বনি? এখানে যদি আমরা ও এবং রস উ দেই, ও হয়ে যায়, এই দুইটা মিলে, অর্থাৎ যৌগিক স্বরধ্বনি। দুইটা স্বরধ্বনি আছে এখানে, ও এবং উ, ও হয়েছে। উচ্চারণের স্থান অনুযায়ী কণ্ঠ তালব্য বর্ণ কোনটি? কণ্ঠ তালব্য বর্ণ হচ্ছে এ, একটু আগে যেটা ছিল এ এবং ওই, কণ্ঠ এবং তালব্য বর্ণ। তালব্য স্বরধ্বনি কোনগুলো? তালব্য স্বরধ্বনি কোনগুলো? এখানে তালব্য স্বরধ্বনি ই, দীর্ঘ ই, কিন্তু এটা হওয়া উচিত, এটা এখানে ঘ লিখেছে, এ ওই হওয়া উচিত, এ ওই তালব্য। মূর্ধন্য স্বরধ্বনি কোনটি? মূর্ধন্য স্বরধ্বনি কোনটি? রি, মূর্ধা থেকে উচ্চারিত হয়, মূর্ধন্য। এ ওই ধ্বনি দুটির উচ্চারণ স্থান কোনটি? উচ্চারণ স্থানে দেখো কণ্ঠ ও তালু, আর কণ্ঠ আছে তালু আছে, তাহলে তালু যেটা হয় সেটাই তো তালব্য বর্ণ। তাহলে এই যে 45 নম্বরে তালব্য স্বরধ্বনি হচ্ছে এ এবং ওই, এখানে ঘ উত্তর করা আছে, কিন্তু এখানে হওয়া উচিত গ, হয়তো ভুল আছে। নিচের কোনটি কণ্ঠ তালব্য বর্ণ? এ, কণ্ঠ তালব্য এ। কোনটি কণ্ঠস্থ বর্ণ? অর্থাৎ কণ্ঠ এবং ওষ্ঠ একত্রে কণ্ঠস্থ, অর্থাৎ কোনটি, কোন বর্ণটি কণ্ঠ এবং ওষ্ঠ থেকে উচ্চারিত হয়? হচ্ছে ও, অর্থাৎ কণ্ঠ থেকে নির্গত হয়ে আসে এবং আমরা ঠোঁট দ্বারা সেটাকে উচ্চারণ করি, ও। এই জন্য এটা কণ্ঠস্থ, কণ্ঠ প্লাস ওষ্ঠ, অর্থাৎ কণ্ঠ যোগ ওষ্ঠ মিলে উচ্চারণ হয়, জন্য এটাকে বলে কণ্ঠস্থ। ও এর উচ্চারণ স্থানের নাম কি? ও, ওই একই প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, কণ্ঠ ওষ্ঠ। ও এর উচ্চারণ স্থানের নাম হচ্ছে কণ্ঠ এবং ওষ্ঠ। ও উচ্চারণ স্থান অনুসারে বর্ণের নাম কি? এই যে কণ্ঠস্থ, ও এবং ও, এই দুটি কণ্ঠ এবং ওষ্ঠ থেকে উচ্চারণ হয়, এই জন্য এটাকে আমরা কণ্ঠস্থ বর্ণ বলি। উচ্চারণ স্থান অনুসারে স্বরবর্ণে কোন বর্ণ নেই? এই যে দন্ত বর্ণ নেই, স্বরবর্ণের মধ্যে কোনো দন্ত বর্ণ নেই।
কারণ দাঁত দিয়ে উচ্চারণ হয়, দাঁতের সাথে সাহায্য নিয়ে উচ্চারিত হয়, এমন কোনো বর্ণ স্বরবর্ণে নেই। এই জন্য এখানে এটার উত্তর হবে দন্ত। উচ্চারণ স্থান অনুসারে স্বরবর্ণের কোন বর্ণ নেই? দন্ত বর্ণ নেই। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? মৌলিক স্বরধ্বনি নয় এই যে ওই। ওই কিভাবে হয়? এই যে অ এবং ই মিলে ওই হয়, অ এবং ই মিলে ওই হয়। তাহলে এটা মৌলিক স্বরধ্বনি নয়, এটা যৌগিক স্বরধ্বনি। উচ্চারণ স্থান অনুসারে ক বর্ণের নাম কি? ক বর্ণ কি? ক কোত্থেকে আসে? কণ্ঠ। উচ্চারণ করে দেখতে হবে এগুলি ক কোথা থেকে উচ্চারণটা হয়, সে অনুসারে এখানে নামকরণ। কণ্ঠ বর্ণ। রেফ কোথায় যুক্ত হয়? রেফ বর্ণের উপরে হয়, এটা আমরা জানি। বর্ণের কোন বর্ণের উপরে রেফ যুক্ত হয়। ক খ গ ঘ ঙ এর উচ্চারণ স্থান কোথায়? এটা কোথায়? জিহ্বামূল। জিহ্বামূল কোথায়? কণ্ঠের পরপর যে জায়গাটা সেটাকে জিহ্বামূল বলে। এই যে জিহ্বামূলীয় ধ্বনি বর্ণ, জিহ্বামূল। জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কি? এগুলি কি কণ্ঠধ্বনি বলে। জিহ্বার মূল মানে গোড়া থেকে যেগুলি উচ্চারণ হয় সেগুলিকে আমরা কণ্ঠধ্বনি বলে থাকি, জিহ্বামূলীয় ধ্বনি। নিচের কোনটি তালব্য বর্ণের উদাহরণ? তালব্য বর্ণ চ, যে আমাদের যে মুখের উপরে যে অংশ তালু আছে ওখানে সাহায্য নিয়ে যেটা উচ্চারণ হয় সেটাকে আমরা তালব্য বর্ণ বলি। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? তাহলে এই যে চ ছ জ এগুলি। এই ক খ গ কণ্ঠবর্ণ, ক ফ ব এটা ঠোঁটের সাহায্য হয় ওষ্ঠবর্ণ। আবার ট ঠ ড এগুলি তালুর সামনের দিক থেকে অথবা দন্ত মূলীয় দাঁতের গোড়া থেকে উচ্চারণ। কিন্তু চ ছ জ এগুলি উচ্চারণ হয় তালু থেকে, এজন্য এগুলি তালব্য বর্ণ। নিচের কোনগুলো ওষ্ঠবর্ণ? কোনগুলি আমরা উচ্চারণ করলে করেই দেখতে পারি যে ক খ ব ভ ম এগুলি ওষ্ঠবর্ণ, অর্থাৎ আমাদের ঠোঁটের উভয় ঠোঁট মিলে আমরা এটি উচ্চারণ করতে হয়, এজন্য এগুলি ওষ্ঠবর্ণ। ক বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান কোথায়? ওষ্ঠবর্ণ। ক ফ, ক বর্গ কোনটা? এটা ক ফ ব ভ ম, ক বর্গ। এগুলির উচ্চারণ কোথায়? এগুলি ধ্বনি হচ্ছে ওষ্ঠধ্বনি, যেহেতু ওষ্ঠ থেকে উচ্চারণ। উচ্চারণ স্থান অনুসারে ট বর্গীয় ধ্বনি সময়ের নাম কি? মূর্ধন্য ধ্বনি। ট মূর্ধন্য ধ্বনি। নিচের কোনটি মূর্ধন্য ধ্বনির উচ্চারণ স্থান? গ মূর্ধা থেকে, মূর্ধা। কোন বর্গের বর্ণগুলো দন্ত বর্ণ? কোন বর্গের বর্ণগুলো দন্ত বর্ণ? দাঁতের সাহায্য নিতে হয়। এই যে ত বর্গ, ত থ দ দ দন্ত ন। তাহলে এখানে দেখো ত উচ্চারণ করতে ত দাঁতের সাহায্য নিতে হয়, এই জন্য এগুলি দন্ত বর্ণ। কোনটি অন্তস্থ ব এর উদাহরণ উচ্চারণ স্থান? দন্ত ও ওষ্ঠ। এরপর আছে ধ এর উচ্চারণ স্থান কোনটি? ধ ধ ধ এই যে ত থ দ এটা তালব্য বর্ণ, সেই ত বর্গের একটা বর্ণ হচ্ছে দ, ত থ দ ধ। ধ তালব্য, তালু থেকে উচ্চারণ, এটা তালব্য বর্ণ। উচ্চারণ স্থান অনুসারে চ বর্ণের নাম কি? চ বর্গের বর্ণের নাম কি? উচ্চারণ স্থান এটা তালব্য চ, এটা তালু থেকে উচ্চারণ হয়। উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলিকে কত ভাগে ভাগ করা হয়েছে? উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলিকে 7 ভাগে ভাগ করা হয়েছে। ঘ এর উচ্চারণ স্থান কোনটি? ঘ, ঘ এর উচ্চারণ স্থান ঘ, জিহ্বা মূল থেকে আসে, এটা জিহ্বামূলীয় ধ্বনি। ঙ এর উচ্চারণ স্থানের নাম কি? কণ্ঠধ্বনি ঙ। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? একই কথা ঘুরে ফিরে আসতেছে, কিন্তু এখানে বর্ণ চেঞ্জ আছে। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? এই যে অন্তস্থ জ যেটা এবং অন্তস্থ ইয়, এই দুটা হচ্ছে তালব্য বর্ণ। ঙ এবং অনুস্বর এর উচ্চারণ কেমন হয়? এটা নাসিক্য বর্ণ, এগুলি কি নাসিক্য বর্ণ না? এগুলি উচ্চারণ হয় কেমন? অং এর মতো, অং। এটা ঙ এবং অনুস্বর এর উচ্চারণ হয় অং এর মতো, আর এই দুটি বর্ণই কিন্তু নাসিক্য বর্ণ।
তালব্য বর্ণ কোনটি? এই যে তালব্য স, তালব্য। আসলে এই আমরা তালব্য স্বরটা উচ্চারণ করি ভিন্নভাবে, কিন্তু হবে তালব্য স, এটা তালব্য, এই জন্যই এখানে তালব্য বর্ণ। অনেকে বিকৃত ভাবে উচ্চারণ করে। এটা নাম হচ্ছে তালব্য স, মূর্ধন্য স আর দন্ত স, এটা হচ্ছে তালব্য স, মানে তালব্য বর্ণ। এই জন্য উচ্চারণ স্থান র আর এই যে মূর্ধন্য স কোন বর্ণের অন্তর্গত? এগুলো মূর্ধন্য বর্ণ। কোনটি কণ্ঠবর্ণ? কোনটি কণ্ঠবর্ণ, অর্থাৎ কণ্ঠ থেকে উচ্চারিত হয় কোনটি? একবার ভিতর থেকেই আসে, ফুসফুস থেকে এসে কণ্ঠ থেকে বের হয়ে আর কোথাও বাধাপ্রাপ্ত হয় এই জন্য এটা কণ্ঠবর্ণ। নিচের কোনটি তালব্য বর্ণ? তালব্য বর্ণ এই যে অন্তস্থ ইয়, তালব্য বর্ণ। এটাকে আমরা বিভিন্ন ভাবে উচ্চারণ করি, আসলে উচ্চারণ সঠিক উচ্চারণ হবে অন্তস্থ ইয়, অন্তস্থ ইয়, অন্তস্থ ইয়। একটা আছে ইয় আর এটা হচ্ছে অন্তস্থ ইয়। বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি কোনটি? কম্পনজাত ধ্বনি কয়টি? কয়টি বলেছে? একটি। কণ্ঠবর্ণের অপর নাম কি? কণ্ঠবর্ণের জিহ্বামূলীয় বর্ণ, অর্থাৎ জিহ্বার গোড়ায় আমাদের কণ্ঠ অবস্থিত, এই জন্য এটার আরেক নাম জিহ্বামূলীয় বর্ণ। উচ্চারণের স্থানে নিচের কোনটি তালব্য বর্ণ? এখানে দেখো তালব্য বর্ণ ঝ, চ, ছ, জ, ঝ সবগুলি তালব্য বর্ণ, তাহলে তার মধ্যে ঝ আছে, এটা তালব্য বর্ণ। রফলা বর্ণের কোথায় যুক্ত হয়? রফলাটা কোথায় হয়, উপরে নিচে না কোথায়? আমরা সবাই জানি রফলা, রফলা বর্ণের নিচে যুক্ত হয়। কোনটি মূর্ধন্য বর্ণ? মূর্ধন্য বর্ণ কোনটি? মূর্ধন্য বর্ণ কোনটি? ঠ। উচ্চারণ স্থানের নাম অনুসারে অন্তস্থ ব কে কি বলা হয়? উচ্চারণ স্থানের নাম অনুসারে অন্তস্থ ব কে কি বলা হয়? দন্তস্থ বর্ণ। নিচের কোন শব্দের অ বর্ণের উচ্চারণ সংবৃত? সংবৃত মানে ভিন্ন রকমের হয়, সরাসরি অ এর মতো হয় না, সেটা সংবৃত। সেটা কোনটা? এই যে মৌন, মৌন। নিচের কোন শব্দের মধ্যে এখানে মৌন, মৌন এখানে অটা সংবৃত উচ্চারণ হয়েছে? অধ্বনি স্বাভাবিক উচ্চারণ হয়েছে নিচের কোন শব্দে? এখানে অবর্ণের স্বাভাবিক উচ্চারণ, সাধারণ যে উচ্চারণ অ এর মতো হওয়ার কথা, সেটা কোথায় হয়েছে? এখানে দেখো স্বাভাবিক উচ্চারণ, এখানে আছে অতি, অভিধান, অটল, অতন। এখানে দেখো এখানে এটা অতি, অ না, অতি না, অতি। অভিধান না, অভিধান, ও এখানে ও এর মতো হয়েছে, এখানে ও এর মতো হয়েছে। এখানে অটল, এখানে অ এর ঠিক ঠিক উচ্চারণ হয়েছে অটল। আর এখানে হবে ওতন, ওতন মানে অতনু না, ওতন, ও এর মতো উচ্চারণ হয়। তাহলে এখানে অ এর স্বাভাবিক উচ্চারণ হয়েছে শুধু গ এর মধ্যে, অটল। এখানে স্বাভাবিক অ এর ধ্বনির উচ্চারণ হয়েছে। অ ধ্বনির বিকৃত উচ্চারণ কোনটি? এখানে দেখো আবার বিকৃত উচ্চারণ, দেখো ওয়াজ, ওয়াকাল, ঘর। এখানে ঘরের পর অ আছে, ঘর। এখানে সঠিক উচ্চারণ হয়েছে, কিন্তু এখানে অতি, এখানে ও এর মতো উচ্চারণ হয়েছে। তাহলে বিকৃত বা সংবৃত বিকৃত উচ্চারণ হয়েছে কোথায়? ঘয়ে, অতি। ওটা ও এর মতো হয়েছে, অটা ও এর মতো হয়েছে, অতি। অধ্বনি সংবৃত উচ্চারণ হয়েছে নিচের কোনটিতে? এই যে এখানে অভিধান, অভিধান ও এর মতো উচ্চারণ। নিচের কোন শব্দটি অধ্বনি বিকৃত উচ্চারণ হয়েছে? এখানে নদী, এখানে নদী না, নদী। নয় ওকার দিলে যেরকম উচ্চারণ হবে, অর্থাৎ নয়ের পর ও, নদী, নদী। এখানে সংবৃত উচ্চারণ হয়েছে, বিকৃত উচ্চারণ। নিচের কোনটি অ এর সংবৃত উচ্চারণ? গয়না, অভিধান, অকাল, অজঞ্জাল। এখানে অভিধান, এখানে ও এর মতো উচ্চারণ হয়েছে। অ এর সংবৃত উচ্চারণ হয়েছে কোন শব্দে? অকাল, অতি। এই যে অতি, এটা ও এর, অতি বলি না, অতি বলি, উচ্চারণ করতে ও এর মতো হয়, এই জন্য এটা বিকৃত উচ্চারণ বা সংবৃত উচ্চারণ। নিচের কোন শব্দটিতে আ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে? এখানে দেখো এই যে জ্ঞান, এখানে আকার আছে কিন্তু গান হয় নাই, জ্ঞান, বিকৃত উচ্চারণ হয়েছে। আর সব জায়গায় আ এর মতো উচ্চারণ হয়েছে, এখানে শুধু বিকৃত উচ্চারণ হয়েছে। আচ্ছা, আমাদের সময় খুব শেষ, আমরা এখানে শেষ করে দেবো, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আগামী শনিবার আবার আমার ক্লাস আছে, তোমরা অবজেক্টিভ গুলি দেখবে। যেহেতু অবজেক্টিভ পরীক্ষা তোমাদের নেওয়া হবে, ব্যাকরণ থেকে অবজেক্টিভ থাকবে, এই জন্য তোমরা অবজেক্টিভ গুলি ভালো করে দেখবে। এবং এই অধ্যায়ের সম্পূর্ণ অবজেক্টিভ, আরো কিছু অবজেক্টিভ আছে,
আর 20টার মতো অবজেক্টিভ আছে, 20-30টার মতো, সেগুলি তোমরা দেখে নেবে। সময় একেবারে শেষের দিকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।